কন্ডাক্ট প্রকিউরমেন্ট, এক্সিকিউটিং এর প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট যে নলেজ এরিয়া আছে সেখানের প্রসেস। তার মানে আপনি এই নলেজ এরিয়াতে আগে কোন প্রসেস পারফর্ম করেছেন? প্ল্যানিং এ প্ল্যান প্রকিউরমেন্ট। সেখানে আপনি ডিসাইড করেছেন কোন জিনিস আমরা নিজেরা বানাবো, কোন জিনিস অন্য কাউকে বানাতে দেবো, অথবা কোন সার্ভিস আমরা প্রকিউর করবো। সো প্রোডাক্ট হোক, সার্ভিস হোক, কোনটা কোনটা নিজেরা করবো, কোনটা বাইরে থেকে কিনবো। দেন আপনি সোর্স সিলেকশন ক্রাইটেরিয়া সেট করেছেন। এই যে সোর্স সিলেকশন ক্রাইটেরিয়া সেট করলেন, এই যে আপনি প্ল্যান করলেন যে আমরা এই জিনিসগুলো কিনবো, সেটা আপনি কন্ডাক্ট প্রকিউরমেন্টের মাধ্যমে এখন কিনছেন। তার মানে এই প্রসেসের কাজ হচ্ছে সেলার সিলেক্ট করা। সেলার সিলেকশন অনেক ইম্পর্টেন্ট একটা প্রসেস, বিকজ আপনি যখনই একজন সেলারকে অনবোর্ড করছেন তখনই যদি ভালো সেলার হয় তাহলে দেখা যাবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস যেটা আপনি এক্সপেক্ট করছেন এই সেলারের কাছ থেকে সেটা ভালো হবে। আদারওয়াইজ আপনার প্রজেক্ট, ওভারঅল প্রজেক্টেও কিন্তু একটা রিস্কের মধ্যে পড়ে যেতে পারেন, রাইট? সো এই যে প্রকিউরমেন্টের যে একটা কন্ট্রাক্টের মধ্যে আসছেন, একটা রিলেশনশিপের মধ্যে আসছেন, সেই কন্ডাক্ট প্রকিউরমেন্ট আমরা কিভাবে করতে পারি, ইনপুট কি হবে, টুলস টেকনিক কি হবে, আউটপুট কি হবে, সেগুলো আমরা ডিসকাস করব নেক্সট ভিডিওগুলোতে। কন্ডাক্ট প্রকিউরমেন্ট প্রসেসে ইনপুট আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান, কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান, এরকম অনেকগুলো ম্যানেজমেন্ট প্ল্যান আপনাকে ইনপুট হিসেবে কনসিডার করতে হবে। বিকজ স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানে আপনি বলেছেন কিভাবে আপনি স্কোপটাকে ম্যানেজ করবেন, স্কোপের একটা পোর্শনই কিন্তু আপনি প্রকিউরমেন্ট করছেন। এখন রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান দেওয়ার সময় হয়তো কোনো একজন বলেছে যে আমার এই যে রিকোয়ারমেন্টটা সেটার এই ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল করতে হবে। কিভাবে কমিউনিকেশন হবে প্রকিউরমেন্টের ভেন্ডারদের সাথে সেটাও আপনি ডিসকাস করেছেন কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে। সো এই যে ম্যানেজমেন্ট প্ল্যানগুলো আছে এগুলো তো আপনার ইম্পর্টেন্ট। সেকেন্ড যে ইনপুট আছে প্রজেক্ট ডকুমেন্টস। প্রজেক্ট ডকুমেন্টস এর মধ্যে লেসন লার্ন রেজিস্টার। প্রজেক্টের শুরুর দিকে হয়তো কিছু এমন কোনো লেসন লার্ন আছে আপনার যেটা আপনাকে গাইড করবে এখন আবার প্রকিউরমেন্ট কন্ডাক্ট করতে, কারণ প্রকিউরমেন্ট কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন রকম প্রকিউরমেন্ট আমরা করছি, তাই না? ওকে, দেন রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন, রেজিস্টার, এরকম অনেকগুলো ডকুমেন্ট আপনাকে হেল্প করবে। প্রকিউরমেন্ট ডকুমেন্টেশন, আপনি প্ল্যান প্রকিউরমেন্ট প্রসেসে কিছু ডকুমেন্ট তৈরি করেছেন, যেমন যে জিনিসটা আপনি এখন প্রকিউর করবেন তার যে ক্রাইটেরিয়া, দেন প্রকিউরমেন্ট এসওডব্লিউ, দেন ইন্ডিপেন্ডেন্ট কস্ট এস্টিমেট, এই ডকুমেন্টগুলো আপনাকে হেল্প করবে। আপনি আগেই বলেছেন যে আমি এসওডব্লিউ তে লেখা আছে যে আমি কি চাই, সো এই কি চাই পোরশনটা আপনি দিয়ে দিচ্ছেন সেলারকে, সো এটা ইনপুট। দেন ইন্ডিপেন্ডেন্ট এস্টিমেট, আপনার অর্গানাইজেশনের এমন কোনো ডিপার্টমেন্ট থাকতে পারে যাকে দিয়ে আপনি একটা এস্টিমেট করিয়ে নিচ্ছেন, আবার বাইরের কোনো এক্সটার্নাল বডিও থাকতে পারে যাদেরকে আপনি বলছেন ওকে আমরা এই ধরনের প্রকিউরমেন্ট করব, সো এটাতে খরচ কিরকম হতে পারে। আপনি ইন্ডিপেন্ডেন্ট একটা এস্টিমেট যদি করিয়ে নেন এক্সটার্নাল কোনো বডিকে দিয়ে, তখন দেখা যাবে যখন সেলাররা আপনাকে প্রপোজাল দিবে আপনি ক্রস চেক করে নিতে পারবেন, এটা অনেক হেল্পফুল। সেলারের প্রপোজাল ইনপুট, বিকজ সেলারের প্রপোজালের উপর বেস করেই তো আপনি কন্ডাক্ট প্রকিউরমেন্ট করবেন। এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরে আপনার যেই ল আছে, রেগুলেশনস আছে, লোকাল সেলারদের যে কম্পিটেন্স লেভেল আছে, তারা কিভাবে এনে সেল করছে, এই যে একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে সেটা আপনাকে হেল্প করবে, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটও এখানে ইম্পর্টেন্ট, বিকজ আপনার অর্গানাইজেশনের পলিসি অবশ্যই আছে, হয়তো বলা আছে যে আমরা প্রকিউরমেন্ট করার সময় এই প্রসেসের মধ্যে দিয়ে যাব। প্রসেস পলিসি হয়তো বলা আছে আমরা কোনো প্রকিউরমেন্ট করতে হলে 3 জন সেলারের প্রপোজাল অবশ্যই নিতে হবে, তার মানে ওইটাও আপনার মাথায় রাখতে হচ্ছে, রাইট? সো অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটও আপনার একটা ইনপুট। আমরা ডিসকাস করলাম প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, প্রজেক্ট ডকুমেন্টস, প্রকিউরমেন্ট ডকুমেন্টেশন, সেলার প্রপোজাল, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট। টুলস টেকনিক ডিসকাস করব নেক্সট ভিডিওতে। Conduct procurement process tools technique, expert judgment, advertising, bidding conference, data analysis, interpersonal and team skill. চলুন তাহলে একে একে টুলস গুলো দেখি। এক্সপার্ট জাজমেন্ট, আপনার এক্সপার্ট জাজমেন্ট হতে পারে লিগ্যালের হয়তো এক্সপার্ট জাজমেন্ট আছে, টেকনিক্যাল ডিপার্টমেন্টের এক্সপার্ট জাজমেন্ট আছে। আপনি যখন একটা প্রকিউরমেন্ট করছেন তখন কিন্তু যখন টেকনিক্যাল ফিচার আপনি ভেরিফাই করাচ্ছেন তখন হয়তো টেকনিক্যাল টিমকে দিয়ে করাচ্ছেন, যখন এগ্রিমেন্ট রেডি করছেন তখন হয়তো লিগ্যাল টিমকে দিয়ে ভেরিফাই করাচ্ছেন। নিজের আগের এই ধরনের প্রজেক্ট করার এক্সপেরিয়েন্স থাকলে বা প্রকিউরমেন্ট করার এক্সপেরিয়েন্স থাকলে সেই এক্সপার্ট জাজমেন্ট হেল্প করছে। সো এখানে এটা তো টুলস টেকনিক হবেই। অ্যাডভার্টাইজিং, সেকেন্ড টুল। এই যে অ্যাডভার্টাইজিং, আপনি যদি অ্যাডভার্টাইজ না করেন, আপনি যদি না বলেন যে আমি প্রকিউরমেন্ট করব, তাহলে আপনার সেলাররা প্রপোজাল দিবে কিভাবে? সাধারণত গভর্নমেন্ট প্রকিউরমেন্টেও কিন্তু রুলস আছে যে আপনার গভর্নমেন্ট প্রকিউরমেন্ট হলে আপনার অ্যাডভার্টাইজিং করতেই হবে। সো আমরা মাঝে মাঝে দেখা যায় অ্যাডভার্টাইজ করি যে আমাদের এই জিনিসটা দরকার, সো এটা একটা টুলস। বিডিং কনফারেন্স, যাকে আমরা ভেন্ডর কনফারেন্স, প্রি বিড কনফারেন্স এরকম অনেক নামেই জানি। এর মেইন উদ্দেশ্য হচ্ছে আপনি যে জিনিসটা কিনছেন সেটা আপনার সেলাররা বুঝতে পেরেছে কিনা সেটা আপনি অ্যাসিওর করার জন্য একটা মিটিং রাখছেন। তারা হয়তো একটা ডকুমেন্ট করেছে, তাদের মনে অনেক কোশ্চেন আছে, সো তারা এসে এখানে আপনাকে কোশ্চেন করে আনসারগুলো পেয়ে যাবে। সো একজন যখন কোশ্চেন করছে, আপনি যখন আনসার দিচ্ছেন, তখন কিন্তু বাকি যারা আছে তারাও সেই আনসারটা পেয়ে যাচ্ছে। সো এই যে বিডিং কনফারেন্স,
তাই এর মাধ্যমে আপনি মেক শিওর করছেন যে যারা যারা সেলার আছে তারা অ্যালাইন, তারা সেম পেজে আছে, রাইট? এটাও আপনার সেলার হিসেবে আপনার একটা ইম্পর্টেন্ট রেসপন্সিবিলিটি যে একজন বেশি জানবে একজন কম জানবে, সেটা হলে দেখা যাবে একজন একটু কম্পিটিটিভ এজে থাকবে। সো আপনার মেক শিওর করতে হবে যে সবাই যাতে সমানভাবে জানে। ডেটা অ্যানালাইসিসে আমরা সাধারণত দেখা যায় কমপ্লেক্স বিভিন্ন ফ্যাক্টর আমরা ডিসাইড করেছি যে আমরা এই যে প্রকিউরমেন্ট হবে, এই প্রকিউরমেন্ট যখন করব তখন আমরা কোন কোন ফ্যাক্টরের উপর বেস করে নাম্বারিং করব। সো কমপ্লেক্স কিছু অ্যানালাইসিস আমরা করতেও পারি সোর্স সিলেকশন ক্রাইটেরিয়ার উপর। এই অ্যানালাইসিসের উপর বেস করে আমরা বলবো যে এই সেলারটা বেস্ট। ইন্টারপার্সোনাল এন্ড টিম স্কিল, এই যে ইন্টারপার্সোনাল এন্ড টিম স্কিল আছে এর মাধ্যমে আপনি কি করছেন, নেগোশিয়েট করছেন। আপনার যাকে মনে হচ্ছে যে আচ্ছা এই প্রকিউরমেন্টটা বা এই সেলারটা মনে হচ্ছে বেটার, টেকনিক্যালি ভালো পারফর্ম করেছে হয়তো, তার সাথে আপনি নেগোশিয়েট করবেন ফাইনাল স্টেজে, তারপরেই তো আপনি একটা ভালো সেলার পাবেন, তাই না? কন্ডাক্ট প্রকিউরমেন্ট হচ্ছে সেলার সিলেকশনের প্রসেস। সো আপনি আউটপুট হিসেবে কি পাবেন, সিলেক্টেড সেলার। সো সিলেক্টেড যে সেলার তাকে আপনি ফর্মাল কোনো ডকুমেন্টসের মাধ্যমে, কোনো লেটারের মাধ্যমে ফর্মালি জানিয়ে দিচ্ছেন যে আপনাকে সিলেক্ট করা হয়েছে। এগ্রিমেন্ট, মনে রাখবেন যে আপনি যাকে সিলেক্ট করেছেন সেলার হিসেবে তার সাথে আপনি কোনো না কোনো ফর্মে একটা এগ্রিমেন্ট করতে পারেন। আপনি হয়তো লেটার হেডে একটা পিও ইস্যু করেছেন অথবা 30 পাতার একটা এগ্রিমেন্ট করেছেন, সেটা একটা 1 পেজের পিও হোক অথবা 30 পাতার একটা মানে লিগ্যাল ডকুমেন্টের ডকুমেন্ট হোক, যেই ফরম্যাটেই হোক, এটা কিন্তু সবসময় একটা লিগালি বাইন্ডিং ডকুমেন্ট। সে যদি তার কাজ ঠিকভাবে না করে, আপনি যদি পেমেন্ট ঠিকভাবে না করেন, যে কেউই লিগ্যাল অ্যাকশনে যেতে পারে। আপনার যে এগ্রিমেন্টটা হবে সেই এগ্রিমেন্টে আপনি বিভিন্ন জিনিস লিখতে পারেন, কি কি স্কোপের মধ্যে আছে, কোন সময়ে দিতে হবে, দেন আপনার রিপোর্টিং কিভাবে হবে, আপনি তাকে এভালুয়েট করবেন কিভাবে, এরকম অনেকগুলো বিষয় আপনি এগ্রিমেন্টে লিখতে পারেন। চেঞ্জ রিকোয়েস্ট হতে পারে, আপনি যখন সেলার সিলেক্ট করছেন তখন আপনার মনে হতে পারে যে আপনি আগে যে প্ল্যান করেছেন সেখানে একটা চেঞ্জ দরকার, তো আপনি চেঞ্জ রিকোয়েস্ট প্রসেসে আসবেন। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের অনেকগুলো চেঞ্জ হতে পারে, আপনি প্রকিউরমেন্ট করতে গিয়েছেন, এই সেলার যেই রকম ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবে তার উপর বেস করে আপনি কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান, কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান সবকিছুই আপনার কিছুটা চেঞ্জ দরকার হবে। প্রজেক্ট ডকুমেন্টস আপডেট, এই যে আপনি সেলার সিলেক্ট করলেন, এখানে যদি আপনার কোনো নতুন লেসন আপনি লার্ন করে থাকেন সেটা লেসন লার্ন ডকুমেন্টে যাবে, যদি কোনো ইস্যু অ্যারাইজ হয়ে থাকে ইস্যু লগে যাবে। রিসোর্স ক্যালেন্ডারটা আপনার আপডেট হচ্ছে, আপনি হয়তো একটা মেশিন কিনেছেন, সেটা আসবে ফেব্রুয়ারি মাসে, তার মানে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু সেটা অনবোর্ড দেখাচ্ছে, তো রিসোর্স ক্যালেন্ডারটা আপডেট হচ্ছে। এবং আপনার যে ডকুমেন্টগুলি আপনি আপডেট করেছেন সেটা অর্গানাইজেশনাল প্রসেস আপডেট, ওপিএ আপডেট হিসেবে থেকে। তো এই ছিল কন্ডাক্ট প্রকিউরমেন্ট প্রসেসের আউটপুট। ধন্যবাদ সাথে থাকবার জন্য। আমরা এই ভিডিওতে ডিসকাস করব ম্যানেজ স্টেক হোল্ডার্স এঙ্গেজমেন্ট যে প্রসেস সেটা নিয়ে। ম্যানেজ স্টেক হোল্ডার্স এঙ্গেজমেন্ট প্রসেসের মূল উদ্দেশ্য আপনি আপনার স্টেক হোল্ডারদের সাথে কমিউনিকেট করবেন, তাদের ইস্যু রিজলভ করবেন, তাদের যত কনসার্ন আছে সেগুলো ম্যানেজ করার চেষ্টা করবেন, সো দ্যাট আপনার স্টেক হোল্ডাররা প্রপারলি ম্যানেজড হয়। তারা যদি প্রপারলি ম্যানেজড হয় তাহলে আসলে কি হবে, আপনার প্রজেক্টে তাদের যতটুকু সাপোর্ট দরকার ততটুকু সাপোর্ট আপনি পাবেন, আবার যে রেজিস্ট করবে বলে মনে করছেন তার রেজিস্ট্যান্সটা আপনি কমানোর চেষ্টা করবেন, রাইট? এমন অনেকে আছে, ধরেন একটা এক্সাম্পল দেই, কারো একজনের আপনার কনস্ট্রাকশন প্রজেক্টে তার খুব একটা রিকোয়ারমেন্ট ছিল, ধরেন হেলিপ্যাড চেয়েছিল এবং সেটা সে খুব মনে প্রাণেই চেয়েছে, আপনার প্রজেক্টের যে কনস্ট্রাকশন প্রজেক্টের উপরে হেলিপ্যাড। সো আপনার যে টেকনিক্যাল ইস্যুস ডিসকাস করেছেন, দেন ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি দেখেছেন, এরপরে আপনি দেখেছেন যে না, তার যে রিকোয়ারমেন্টটা ছিল সেটা আসলে আপাতত এই প্রজেক্টে ফুলফিল করা সম্ভব হচ্ছে না, সো আমরা হয়তো বাদ দিয়ে দিয়েছি। কিন্তু এখানেই কি আসলে শেষ? প্রজেক্ট ম্যানেজারের তখন কি করতে হবে, তার সাথে আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হোক বা সামনে যে কোনো ভাবে গিয়ে তাকে বলতে হবে যে প্রজেক্ট ম্যানেজার বা তার টিমের কিন্তু টোটাল ইচ্ছা ছিল, কোন কোন কারণে এই যে রিকোয়ারমেন্টটা সেটা ফুলফিল করা সম্ভব হয়নি, তাকে কনভিন্স করতে হবে। আর যদি সে কনভিন্স না হয় তখন দেখা যাবে আস্তে আস্তে সে রেজিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে তার প্রজেক্টের উপর। সো একজন প্রজেক্ট ম্যানেজার হিসেবে আমাদের শুধুমাত্র কমিউনিকেট করলেই হচ্ছে না, শুধুমাত্র ডকুমেন্টেশন করলেই হচ্ছে না, প্রজেক্টকে সাকসেসফুল করতে হলে আমাদের প্রজেক্টের স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে ম্যানেজ করতে হবে কমিউনিকেশনের মাধ্যমে, ইস্যু রিজলভের মাধ্যমে এবং আপনার যে কোনো উপায়ে। সো ইনপুট কি হবে এই প্রসেসে, টুলস টেকনিক কি হবে, আউটপুট কি হবে, সেটা ডিসকাস করবো আমরা নেক্সট ভিডিওগুলোতে। আমরা ইনপুট ডিসকাস করব ম্যানেজ স্টেক হোল্ডার্স এঙ্গেজমেন্ট প্রসেসে। তো চারটা ইনপুট আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, প্রজেক্টের ডকুমেন্টস, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং অর্গানাইজেশনাল প্রসেস আছে। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের কোন কোন কম্পোনেন্ট আপনাকে হেল্প করবে আপনার স্টেক হোল্ডার ম্যানেজমেন্টে? অনেক বেশি হেল্প করে যে আপনি কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে আপনি বলেছেন যে কোন স্টেক হোল্ডারকে আপনি কিভাবে কমিউনিকেট করবেন। স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট প্ল্যান আছে যেখানে আপনি বলেছেন যে আচ্ছা উনি তো রেজিস্ট্যান্ট আছে, রেজিস্ট্যান্ট যে স্টেক হোল্ডার আছে তাকে আমার
সাপোর্টার করতে হবে অথবা নিউট্রাল করতে হবে, তার জন্য আপনি কিছু এঙ্গেজমেন্ট প্ল্যান করেছেন, রাইট? দেন আপনার চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান হতে পারে এবং অন্যান্য রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান হতে পারে, যে স্টেক হোল্ডার যদি আমাদের প্রপারলি ম্যানেজ না হয় এটা একটা রিস্ক হবে। সো রিস্ক ম্যানেজমেন্টের জন্য আমরা যেই প্ল্যান করেছি সেটা এখানে ইনপুট হিসেবে আসবে। প্রজেক্ট ডকুমেন্ট কি কি আমাদের আসতে পারে? চেঞ্জ লগ, ইস্যু লগ, লেসন লার্ন রেজিস্টার। সো চেঞ্জ লগ, যখন কোনো একজন স্টেক হোল্ডার আপনাকে একটা চেঞ্জ রিকোয়েস্ট করেছে, সাধারণত সে কিন্তু জানতে চায় যে তার চেঞ্জটা কি অ্যাপ্রুভ হয়েছে কিনা, সেই চেঞ্জটা কি ইমপ্লিমেন্টেড হচ্ছে কিনা। সো সেই ক্ষেত্রে আপনার তাকে কমিউনিকেট করতে হবে, এবং চেঞ্জ যদি আমরা প্রপারলি সময় মতো ইমপ্লিমেন্ট না করি তখন দেখা যায় যে স্টেক হোল্ডারের এঙ্গেজমেন্ট কমতে থাকে, সে আর সাপোর্ট হয়তো করছেন আপনার প্রজেক্টে। ইস্যু লগেও সেম, যখন ইস্যু ঘটবে তখন সেইখান থেকে আপনার শুরু হবে সেই স্টেক হোল্ডারকে ম্যানেজ করা, এই ইস্যুর সাথে যারা যারা ইনভলভ আছে। আপনার আগের প্রজেক্টে যদি লেসন লার্ন ডকুমেন্ট থাকে সেটা আপনাকে হেল্প করবে। আপনার প্রজেক্টেরই হয়তো শুরুর দিকে আপনি দেখেছেন এই স্টেক হোল্ডারকে আপনি এইভাবে ম্যানেজ করেছেন এবং সেটা বেটার হয়েছে, তো সেই লেসন লার্ন আপনার এখন আবার ইনপুট হিসেবে কাজ করবে পরের ইস্যুগুলো সলভ করতে। এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরে আমাদের অর্গানাইজেশনের আশেপাশে কি রকম কালচার আছে, কি ধরনের লোকজন আছে, তাদের রিস্কের টলারেন্স কি ধরনের আছে, এই যে টোটাল বিষয়টা একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এটা অবশ্যই এনভায়রনমেন্টের সাথে অনেক বেশি সম্পৃক্ত, বিকজ এক এক এনভায়রনমেন্টের লোকজনকে কিন্তু আপনার এক এক ভাবে ম্যানেজ করতে হয়। ওপিএ অর্গানাইজেশনাল প্রসেস আছে, আপনার হয়তো অর্গানাইজেশনে অথবা কোথাও পলিসি প্রসিডিওর বলা আছে যে এই ধরনের স্টেক হোল্ডারকে আমরা এইভাবে ম্যানেজ করতে পারবো বা এই রুলস রেগুলেশনের বাইরে আমরা যাব না। হয়তো আগের কোনো ডকুমেন্ট আছে আপনার, যে ডকুমেন্ট থেকে আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে স্টেক হোল্ডারকে ম্যানেজ করা হয়েছে, সেটাও আপনাকে হেল্প করবে। সো এই ছিল আমাদের 4টা ইনপুট। টুলস টেকনিক আমরা ডিসকাস করবো একটু পরেই। ওয়েলকাম ব্যাক। ডিসকাস করছিলাম ম্যানেজ স্টেক হোল্ডারস এঙ্গেজমেন্ট প্রসেস। টুলস টেকনিকে আসি। সো আমাদের টুলস টেকনিক কি কি আছে? এক্সপার্ট জাজমেন্ট, কমিউনিকেশন স্কিল, ইন্টারপার্সোনাল এন্ড টিম স্কিলস, গ্রাউন্ড রুলস এবং মিটিং। এক্সপার্ট জাজমেন্ট আমাদের কিভাবে হেল্প করতে পারে আমাদের স্টেক হোল্ডারের এঙ্গেজমেন্ট লেভেলটাকে ম্যানেজ করতে? ধরেন আপনি একটা প্রজেক্ট করছেন, যে প্রজেক্টে আপনার কি করতে হচ্ছে, হয়তো বিটিএস টাওয়ার করতে হচ্ছে। টাওয়ার স্টেক হোল্ডারদের ধারণা যে বিটিএস টাওয়ার করলে, সত্য হতে পারে, বিটিএস টাওয়ার করলে হয়তো আশেপাশের লোকজনের রেডিয়েশনে তাদের একটা ক্ষতি হবে। সো আপনি কি করছেন, আপনি এক্সপার্টের সাথে কথা বলছেন, তার সাথে কথা বলে আপনি জেনে নিচ্ছেন যে আসলে কি রকম ক্ষতি হতে পারে বা সেই ক্ষতির জন্য কি ব্যবস্থা আপনারা গ্রহণ করছেন, যে আমাদের এখন অ্যাডভান্স ইকুইপমেন্ট আছে যে ইকুইপমেন্টে আসলে রেডিয়েশনটা ক্ষতি করে না। সো আপনার এই যে এক্সপার্ট জাজমেন্ট, সেই এক্সপার্ট জাজমেন্টের মধ্যে আবার কমিউনিকেশন করছেন, কমিউনিকেশন স্কিল হতে পারে, অথবা আপনার অ্যানালিটিক্যাল টেকনিক, যে আপনি আসলে এই সিচুয়েশনটাকে কতটা অ্যানালিটিক্যালি দেখতে পাচ্ছেন, বা আগের প্রজেক্টে আপনি হয়তো এরকমই একটা সিচুয়েশন ম্যানেজ করেছেন। সো আপনার এক্সপার্ট জাজমেন্ট এখানে টুলস হিসেবে অবশ্যই থাকছে। কমিউনিকেশন স্কিলের মধ্যে সবচেয়ে বেশি যেটা কাজ করে সেটা হচ্ছে ফিডব্যাক। আপনার একজন স্টেক হোল্ডার এরকম একটা কনসার্ন, যখন ধরেন আমি কনসার্ন হয়তো রেজ করেছে, আপনি যদি তাকে ফিডব্যাক না দেন তখন কি হবে, তখন তার কনসার্ন আরো বাড়তে থাকবে, তখন সে রেজিস্ট করা শুরু করবে। আবার যদি সাপোর্টারও হয় তারপরেও কিন্তু আমার সেই স্টেক হোল্ডারের সাপোর্টটাকে এনহ্যান্স করার জন্য রেগুলার কমিউনিকেট করতে হচ্ছে, ফিডব্যাক দিতে হচ্ছে, রাইট? দেন ইন্টারপার্সোনাল এন্ড টিম স্কিলের মধ্যে আপনি কিভাবে কনফ্লিক্ট ম্যানেজ করেন, কালচারাল অ্যাওয়ারনেস আছে কিনা, কনফ্লিক্ট ম্যানেজমেন্টটা ম্যানেজ স্টেক হোল্ডার, কারণ স্টেক হোল্ডারদের সাথেও কনফ্লিক্ট অফ ইন্টারেস্টও আসতে পারে। আপনি একটা কাজ করছেন, সে মনে করছে যে না, ধরেন আপনি কাজ করছিলেন কনস্ট্রাকশনের, আপনার দেয়াল, যে দেয়াল বানাচ্ছিলেন সেটা, অথবা সেই পাশের বাসার বাড়ির দেয়াল আপনার কনস্ট্রাকশনের গর্তের মধ্যে পড়ে গেল, তখন আপনি আসলে কি করছেন, তার সাথে ডেফিনেটলি একটা কনফ্লিক্টিং সিচুয়েশন তৈরি হয়েছে। সে হয়তো পুরো টিম নিয়ে চলে এসেছে, আর কাজ করতে দেওয়া যাবে না, এরকম একটা সিচুয়েশন। আপনি তখন কতটা স্মার্টলি এই প্রবলেমটাকে সলভ করেছেন সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন আপনার কালচারাল অ্যাওয়ারনেসও থাকতে হবে, যে জায়গায় আপনি প্রজেক্টটা করছেন সেখানে লোকজন আসলে কতটা ইনভলভ, বা সেইখানে লোকজন আসলে কি ধ্যান ধারণায় বসবাস করে, ওটা যদি আপনি না জানেন, আপনি হয়তো দেখা গেল বাইরের থেকে গিয়ে অন্য ধরনের কোনো আইডিয়া যখন চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন তখন তারা রেজিস্ট করবে, রাইট? দেন আপনি অবজারভেশন করছেন, আপনি দেখছেন যে কে কিভাবে অ্যাটিটিউড করছে, পলিটিক্যাল অ্যাওয়ারনেস আছে। এটা গেল আমাদের ইন্টারপার্সোনাল এন্ড টিম স্কিলে। গ্রাউন্ড রুলস আমরা কিছু সেট করতে পারি, সেটা টিমের মধ্যেও হতে পারে অথবা স্টেক হোল্ডারদের সাথেও হতে পারে। আমরা হয়তো বলছি যে ওকে আমরা স্টেক হোল্ডারদের ম্যানেজ করবো, কিন্তু এমন কিছু করবো না যেটা আনএথিক্যাল। সো এটা একটা গ্রাউন্ড রুল আপনি সেট করলেন, রাইট? সো এরকম আমাদের কিছু গ্রাউন্ড রুলস সেট করা থাকতে পারে। সো আমরা আগে থেকেই জানবো যে আমরা কোন এক্সটেন্ট পর্যন্ত আসলে যেতে পারি। লাস্ট টুল মিটিং। সো আপনি যখন স্টেক হোল্ডার ম্যানেজ করছেন, মিটিং তো আমাদের করতেই হয়, ডিসকাস করছি আমাদের টিমের মধ্যে, আমাদের স্টেক হোল্ডারদের সাথে মিটিং করছেন। মিটিং ছাড়া তো তাকে আমরা আসলে কমিউনিকেটও করতে পারছি না, তার সাথে ডিসকাসও করতে পারছি না, রাইট? সো এই ছিল আমাদের টুলস টেকনিক: এক্সপার্ট জাজমেন্ট, কমিউনিকেশন স্কিল, ইন্টারপার্সোনাল এন্ড টিম স্কিল, গ্রাউন্ড রুলস এন্ড মিটিং। আউটপুট ডিসকাস করবো নেক্সট ভিডিওতে।